আজকের এই বিশেষ স্ট্র্যাটেজিক ব্রিফিংয়ে স্বাগত। বৈশ্বিক সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থায় কিন্তু প্রতিনিয়ত বিশাল পরিবর্তন আসছে। তাই প্রথাগত বাজারের উপর নির্ভরশীলতা কমিয়ে কিভাবে ল্যাটিন আমেরিকার মতো অত্যন্ত লাভজনক একটি নতুন দিগন্ত উন্মোচন করা যায়, আজ আমরা মূলত সেই কৌশলগত দিকগুলো নিয়েই আলোচনা করব। চলুন সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক। আলোচনার শুরুতে আমাদের আজকের এই ব্রিফিংয়ের ব্লুপ্রিন্ট বা রূপরেখাটি এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব কৌশলগত সম্প্রসারণের সুযোগ দিয়ে। এরপর একে একে উচ্চ সম্ভাবনাময় রপ্তানি খাত, বাজারে চ্যালেঞ্জ, সফলভাবে প্রবেশের কৌশল এবং সবশেষে প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে কথা বলব। সেকশন ১, কৌশলগত সম্প্রসারণের সুযোগ। প্রথমে চলুন এই টার্গেট মার্কেটের সামষ্টিক অর্থনীতির বাস্তবতাটা একটু খতিয়ে দেখি। যে কোনো নতুন বাজারে প্রবেশের আগে সেই বাজারের ক্রেতাগোষ্ঠীর আকার বা স্কেল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা একদম অপরিহার্য। সংখ্যাটা একটু খেয়াল করুন, ২১,৫০,০০,০০০। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীসহ ব্রাজিলের এই সুবিশাল ভোক্তা বাজারটি কিন্তু শুধু একটি একক দেশ নয়, বরং এটি আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ের মতো মার্কোসার অঞ্চলের অন্যান্য দেশে প্রবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত প্রবেশদ্বার। আর যদি অর্থনীতির আকারের কথা বলি, তবে এই সংখ্যাটা আরও চমকপ্রদ, $2 ট্রিলিয়ন। ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতি এটি। সাপ্লাই চেনে বৈচিত্র্য আনতে চাওয়া যে কোনো দূরদর্শী ব্যবসার জন্য এটি এক কথায় একটি প্রিমিয়াম টার্গেট। এবার যদি আমাদের বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের দিকে তাকাই, চিত্রটা বেশ ইন্টারেস্টিং। বাংলাদেশ তার মোট তুলা আমদানির প্রায় ২৩% আনছে ব্রাজিল থেকে, অর্থাৎ বিপুল পরিমাণ কৃষিপণ্য সেখান থেকে আমদানি করা হচ্ছে। কিন্তু উল্টো দিকে ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি ছিল মাত্র $১৮৭ মিলিয়ন। এই বিশাল ব্যবধানটিই কিন্তু খুব চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছে যে সেখানে রপ্তানি বৃদ্ধির জন্য কত বড় একটি শূন্যস্থান বা হোয়াইট স্পেস আমাদের জন্য অপেক্ষা করছে। সেকশন ২, উচ্চ সম্ভাবনাময় রপ্তানি খাত। সামষ্টিক অর্থনীতির এই বিশাল ক্যানভাস তো দেখলাম, এবার চলুন স্পেসিফিক ইন্ডাস্ট্রি এবং মাইক্রো মার্কেটগুলোর দিকে নজর দেয়া যাক, যেগুলো এই অব্যবহৃত বাজারটি দখল করার জন্য একদম প্রস্তুত। এখানে ১৪টি উচ্চ সম্ভাবনাময় খাতের একটি চমৎকার তালিকা রয়েছে। পোশাক থেকে শুরু করে ফার্মা, আইসিটি কিংবা সেরামিক্স, প্রতিটি খাতেই কিন্তু দারুণ সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে কম উৎপাদন খরচ এবং দক্ষ শ্রমশক্তি কাজে লাগিয়ে এই খাতগুলোতে খুব সহজেই একটি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ বা প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করে নেওয়া সম্ভব। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে কৌশলগত বিনিয়োগটা অত্যন্ত জরুরি। ব্রাজিলের রিটেলাররা এখন পরিবেশের ব্যাপারে ভীষণ সচেতন, তাই ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব পাটের ব্যাগ, গ্রিন ডেনিম উৎপাদন এবং পচনশীল গৃহসজ্জার মতো টেকসই পণ্যগুলো সেখানকার বাজারের এই নতুন পরিবেশগত চাহিদার সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। এগুলো রীতিমতো গেম চেঞ্জার হতে পারে। অবশ্য সব রাস্তা কিন্তু একদম মসৃণ নয়। যেমন ধরুন ফার্মাসিউটিক্যাল বা ওষুধ খাতের কথা। এই বাজারে প্রবেশ করতে হলে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা অ্যানভিসার কড়া নিয়মাবলী বা কমপ্লায়েন্স পার হতে হবে। তবে একবারই প্রাথমিক নিয়ন্ত্রক বাধা পেরোতে পারলে লাতিন আমেরিকার সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা বাজারে দীর্ঘমেয়াদে যে বিশাল মুনাফা অপেক্ষা করছে তা সত্যি অভাবনীয়। সেকশন ৩, ব্রাজিলের বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা। এতক্ষণ আমরা অপার সম্ভাবনার কথা জানলাম, এবার চলুন কিছুটা গ্রাউন্ড রিয়ালিটিতে ফেরা যাক। অর্থাৎ এই সম্প্রসারণের ক্ষেত্রে যেসব অপারেশনাল এবং লজিস্টিক বাধা রয়েছে সেগুলোর একটি বাস্তবসম্মত বিশ্লেষণ করা যাক। যে কোনো নতুন বাজারের মতোই এখানেও বেশ কিছু চ্যালেঞ্জ আছে। ভাষার প্রতিবন্ধকতা, দূরপাল্লার শিপিংয়ের খরচ, জটিল কাস্টমস, এগুলো শুনতে বেশ ভয়ের মনে হতে পারে। কিন্তু ঠিক এর বিপরীতেই রয়েছে আমাদের স্ট্র্যাটেজিক সমাধান, যেমন পর্তুগিজ ভাষায় মার্কেটিং করা, স্থানীয় এজেন্ট নিয়োগ দেওয়া এবং পেশাদার বাজার গবেষণা করা। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই ভৌগোলিক ও পদ্ধতিগত বাধাগুলো অনায়াসে অতিক্রম করা সম্ভব। সেকশন ৪, সফল প্রবেশের কৌশল। ঝুঁকিগুলো তো চিহ্নিত করা হলো, এবার তাহলে বাজারে প্রবেশের একটি সলিড, ধাপে ধাপে সাজানো অ্যাকশন প্ল্যান বা প্লেবুক দেখে নেওয়া যাক। সফলভাবে বাজারে প্রবেশের জন্য এই ৪টে ধাপ অনুসরণ করা একদম অপরিহার্য। ধাপ ১,
স্থানীয় বাজার গবেষণা। ধাপ ২ আঞ্চলিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ। ধাপ ৩ স্থানীয় এজেন্ট নিয়োগ এবং সবশেষে ধাপ ৪ পর্তুগিজ ভাষায় ব্র্যান্ডিং। এই ধাপগুলো এতটাই গুরুত্বপূর্ণ কারণ স্থানীয় প্রতিনিধি এবং স্থানীয় ভাষায় তৈরি মার্কেটিং ম্যাটেরিয়ালগুলোই কিন্তু বাজারে একটি ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করার মূল চাবিকাঠি। সেকশন 5 প্রাতিষ্ঠানিক সহায়তা এবং নেটওয়ার্কিং। এখন স্বাভাবিকভাবেই মনে হতে পারে এত বড় একটা প্রক্রিয়ায় কি আমরা একেবারেই একা? উত্তর হল একেবারেই না। এই বাজার সম্প্রসারণকে মসৃণ করতে ইতিমধ্যেই দারুণ কিছু প্রাতিষ্ঠানিক সহায়তা প্রস্তুত রয়েছে। আমাদের সাহায্য করার জন্য ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা BBCCI কিন্তু আগে থেকেই একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম তৈরি করে রেখেছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার থেকে শুরু করে সরকারি অ্যাডভোকেসি কিংবা নেটওয়ার্কিং, এই সব কিছুই প্রমাণ করে যে দূরদর্শী রপ্তানিকারকদের জন্য একটি চমৎকার সহায়তা ব্যবস্থা আগে থেকেই বিদ্যমান। আর এই কানেকশন বা সংযোগ স্থাপনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হতে পারে সাও পাওলোতে অনুষ্ঠিত মেড ইন বাংলাদেশ এক্সপো 2025। সরাসরি আমদানিকারক, ডিস্ট্রিবিউটর এবং ক্রেতাদের সাথে সম্পর্ক তৈরি করার এবং দীর্ঘমেয়াদী বাণিজ্যিক চুক্তি স্থাপনের জন্য এর চেয়ে দারুণ সুযোগ আর কি হতে পারে। একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, যেমনটা এই চমৎকার উদ্ধৃতিটিতে বলা হয়েছে, ব্রাজিল শুধু একটি গন্তব্য নয়, এটি পুরো লাতিন আমেরিকায় প্রবেশের একটি কৌশলগত দরজা। বিশেষ করে বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার মতো একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তখন ব্রাজিলে একটি শক্ত অবস্থান তৈরি করাটা অত্যন্ত আগ্রেসিভ এবং কৌশলগত একটি পদক্ষেপ। সবশেষে এই ব্রিফিংটি শেষ করার আগে একটি বড় চিন্তার খোরাক রেখে যেতে চাই। বিশ্বব্যাপী সাপ্লাই চেইনে যখন এত দ্রুত বদল আসছে, তখন প্রথাগত বাজার থেকে বেরিয়ে লাতিন আমেরিকার এই $2 ট্রিলিয়ন ফ্রন্টিয়ারটি দখল করতে আমাদের দূরদর্শী ব্যবসাগুলো কি সত্যিকার অর্থেই প্রস্তুত? ভাবার সময় কিন্তু এখনই।